পাকিস্তানে যেই হিন্দু আমাদের যে হিন্দু ভাইরা আছে বা শিখ ভাইরা আছে তাদের অবস্থা কি এইখানকার যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদের চেয়ে ভালো? অবশ্যই খারাপ। এবার দেখেন পাকিস্তানে 2021 সালের যে আদমশুমারি, সেখানে পাকিস্তানে এখন মাইনরিটি পপুলেশন হচ্ছে নিয়ার অ্যাবাউট 3% এবং হিন্দু পপুলেশন হচ্ছে 2.2%। হিন্দু পপুলেশনের ইনক্রিজ হয়েছে 75%। তো কেন বাড়লো পাকিস্তানে হিন্দু? এই অঞ্চলে হিন্দু কমে যাচ্ছে, কিন্তু পাকিস্তানে কেন বাড়লো? ভারতে যখন 1951 প্রথম যখন আদমশুমারি হয়, ভারতে তখন আপনার মুসলিম পপুলেশন ছিল 9.6%, এখন যেটা 15%। ভারতে মুসলিম কেন বেড়ে গেল? ওয়াই? ভারতে মুসলিম বাড়লো, পাকিস্তানে হিন্দু বাড়লো, বাংলাদেশে কমলো কেন? শুরুতে একটা বিষয় স্বীকার করে নিতে হবে, সমস্যা স্বীকার করলে সমস্যার অর্ধেক সমাধান হয়ে যায়। 5 আগস্টের পর বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হয়েছে, এটা সত্যি। এই সত্যি অস্বীকার করলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে আগে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ হয়েছে। তারপর প্রশ্নটা আসবে যে কত হয়েছে, নাম্বারটা কি? তো নাম্বারটা যেটা হচ্ছে ঐক্য পরিষদ যে ডাটা দিয়েছে, সেই ডাটা অনুযায়ী আমরা ডাটাকে অ্যানালাইসিস করার পর, সরজমিনে করার পর যেটা দেখেছি যে এর প্রায় 45% তথ্য সঠিক। তো 2010-এর মধ্যে যদি 45% নাম্বারটা সঠিক হয়, তাহলে কিন্তু সংখ্যাটা 900+ এবং অনেক ডাটা আসেনি, তার মানে হাজারের বেশি ঘটনা ঘটেছে। তো এটা শুরুতে আগে স্বীকার করে নিতে হবে যে হাজারের বেশি ঘটনা ঘটেছে। এখন একটি সভ্য গণতান্ত্রিক ব্যবস্থায় তো একটি ঘটনাও গ্রহণযোগ্য না, সেখানে হাজারের বেশি ঘটনা। তো যারা রাজনৈতিক দল এখানে আছেন, জামায়াতের রাজনৈতিক অন্য দলের যারা আছেন, সবাইকে আগে যেটা স্বীকার করতে হবে যে একটা ঘটনা ঘটেছে, এটাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। হাজারের বেশি ঘটনা ঘটে গেছে, এটাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। এখন ঘটনা বলতে পারেন যে ছোট বড় ভাঙচুর বা ওইভাবে বড় কিছু ঘটে নাই। এখন ওইভাবে বড় কিছু ঘটবে সেজন্য যে আমরা আপনারা অপেক্ষায় থাকবেন না বা আমরা অপেক্ষায় থাকবো না। সমস্যা হয়েছে, সমস্যার সমাধান করতে হবে। যে এই ঘটনাগুলো এসেছিল, যেমন বাংলাদেশের কিছু ঘটনা খুব মিসলিডিং ঘটে, মিসলিডিং ইনফরমেশন আসে, আমি যদি আমার সাংবাদিকতার জায়গা থেকে বলি, এখন ভারতের গণমাধ্যম সেটাকে ব্যবহার করবেই, কারণ তার এখানে যে অংশীদারিত্ব ছিল, তার যে স্টেক হোল্ড ছিল, সেটা যেহেতু বিঘ্নিত হচ্ছে, সে তার মতো করে সেই তথ্যগুলোকে ব্যবহৃত করবে। আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে যে 9টি হত্যার ঘটনা বলা হচ্ছে, সেগুলো আমরা অ্যানালাইসিস করার পর, ইনভেস্টিগেট করার পর দেখেছি যে 8টি ঘটনার ক্ষেত্রেই সাম্প্রদায়িকতার কোনো যোগসূত্র নেই। একটি ঘটনার ক্ষেত্রে যেটি হয়েছে যে এখন পর্যন্ত অস্পষ্ট, যেটি হচ্ছে বাগেরহাটের স্বপন মণ্ডল, ওনার মৃত্যুর কারণটা এখন পর্যন্ত স্পষ্ট নয়, খুলনার স্যার, দুঃখিত, খুলনা। আর বাকি ঘটনাগুলোর সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু সাতক্ষীরা এবং যশোর, এখানে বিএনপির কেউ থাকলে ভালো হতো। যেমন যশোরের অনেক ঘটনার সঙ্গে বিএনপির নেতা কর্মীরা ইনভলভ, আবার সাতক্ষীরার অনেক ঘটনার সঙ্গে জুবাইর ভাই আছেন, ওনার পার্টির লোকদের ইনভলভ। এটাও আবার সত্যি যে ওইখানে যশোরে যেমন বিএনপির সিনিয়র লিডারশিপ ঘটনা থামানোর চেষ্টা করেছেন, প্রতিরোধ করার চেষ্টা করেছেন। যে সাতক্ষীরাতেও জামাতের সিনিয়র যারা নেতা আছেন, যারা শীর্ষ পর্যায়ে, তারাও চেষ্টা করেছেন থামানোর জন্য, কিন্তু নিচের দিকে কিন্তু হামলা হয়েছে। এখন যত দ্রুত আমরা এই ঘটনাগুলোকে বিচারের আওতায় আনতে পারবো যেগুলো ঘটেছে, তাহলে পরবর্তীতে আর এরকম অপকর্ম দুষ্কর্ম হবে না। কিন্তু আমরা যদি শুধু ডিনায়াল মোডে থাকি যে না কিছুই হয় না, কিছুই হয় নাই, তাহলে কিন্তু আপনি কোনোদিনও এই সমস্যার সমাধান করতে পারবেন না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা যেটা সবসময় বলি যে ডেটার একটা বিরাট সমস্যা আমাদের দেশে। আমি একটা বিষয় আসি, আপনাদের কাছ থেকে 2-3 মিনিট সময় নিয়ে নেই। সেটা হচ্ছে যে খুবই কৌতূহল উদ্দীপক একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে গোবিন্দ দ্বারাও এই মিসলিডিং ইনফরমেশনের শিকার হয়েছেন। সেটি হচ্ছে এই যেটি বলা হয় যে 1947 সালে পূর্ব পাকিস্তানে হিন্দু সংখ্যা ছিল 33%। ইট ইজ ট্রু, কমপ্লিটলি সত্যি। তো আপনাকে যদি এই ডেমোগ্রাফি বুঝতে হয়, তাহলে আপনাকে 1951 কে বেস ধরতে হবে। 1951 এ প্রথম আদমশুমারি হয়েছে ভারতে এবং পাকিস্তানে। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে 1947 থেকে 1951 সাল পর্যন্ত এই 4 বছরে পাকিস্তান মানে হচ্ছে পূর্ব এবং পশ্চিম, এই দুই পাকিস্তান থেকে 76 লাখ মানুষ যারা হিন্দু এবং শিখ ছিলেন, তারা ভারতে মাইগ্রেশন করেছেন। 72 লাখ মানুষ। আবার ভারত থেকে 76 লাখ মানুষ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে মাইগ্রেটেড হয়েছেন। সংখ্যাটা এই দিক থেকে 76, এই দিক থেকে 72, সব মিলে 1,48,00,000 মানুষ। ওই সময়ের বিবেচনায় কিন্তু অনেক বড় সংখ্যা, কারণ তখন পুরো ভারতবর্ষের জনসংখ্যা 30 কোটির মতো। মোর দেন 3% পিপল এদিক থেকে ওদিক চলে গেছে। আচ্ছা, আর যদি আপনি বাংলার কথা হিসাব করেন, বাংলা থেকে 26 লাখ মানুষ বেরিয়ে গেছেন এই পূর্ব বাংলা থেকে, তারা সবাই হিন্দু।
এবং বাংলায় নতুন করে 22 লাখ মানুষ এসেছেন। তারা এসেছেন মোস্টলি পাটনার যেই পাটনা না, দুঃখিত, পূর্ণিয়ার যে 4 জেলা কিশোরগঞ্জ, আরারিয়া, কাটিহারি, এইখান থেকে ওনারা এসেছেন। এই আর হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে, আর ত্রিপুরা থেকে, আসাম থেকে, আর এইখান থেকে বেরিয়ে গেছেন, বাংলা থেকে বেরিয়ে গেছেন 22 লাখ মানুষ। 22 তারা বিভিন্ন জায়গায় গেছেন। একটা ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে যে আপনি ভারতের মানে পশ্চিমবঙ্গের সাহিত্যে যেভাবে পাবেন যে দেশান্তরী মানুষের গল্প, যেখান থেকে হিন্দুরা ওইখানে গিয়েছে, তাদের পূর্ববঙ্গে এইরকম স্মৃতি আছে, আবেগ আছে, এই যে 22 লাখ মানুষ এই পূর্ব বাংলায় আসলো, এরা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। আপনি এদের কোথাও কোনো গল্প পাবেন না। আপনি খুব আলোচিত ব্যক্তিদের মধ্যে পাবেন ডক্টর কামাল হোসেন, তার ফ্যামিলি এসেছে, একটা আলোচিত পরিবার, বা ব্যারিস্টার রফিকুল হক এসেছে। তো এই 2-3 মানুষের একটা গল্প পাচ্ছেন, বাকি মানুষগুলো কই? বাকি মানুষ কোথায় হারিয়ে গেল? এইটার পিছনে বলতে গেলে একটু সময় লাগবে। সেটি হচ্ছে যে আপনি এটার জন্য দায়ী হচ্ছে ব্রিটিশ শাসন। ব্রিটিশের যে 190 বছরের শাসন ছিল, সেটি খুবই নিবর্তনমূলক শাসন ছিল। দেখেন, আমি একটু খোলাখুলি আলোচনা করি। সেটি হচ্ছে যে এই অঞ্চলে ক্ষমতা মুসলিম নবাবের হাত থেকে ব্রিটিশের কাছে গিয়েছে। এই কারণে এই অঞ্চলের মুসলিম জনসংখ্যা মনে করতো যে তারা ডিপ্রাইভড, তারা এই সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখবে না। এই কারণে দেখবেন যে বাংলা অঞ্চলে যখন চিরস্থায়ী বন্দোবস্ত আসলো, এই অঞ্চলের 90% জমিদার হচ্ছেন হিন্দু, বা বিহারের ক্ষেত্রেও তাই। কিন্তু উল্টো ঘটনা ঘটেছিল পাঞ্জাবে। পাঞ্জাবে দেখবেন যে ওইখানে ক্ষমতা গিয়েছে হিন্দু মহারাজার কাছ থেকে ব্রিটিশদের কাছে। তো ওইখানকার হিন্দু শিখ কমিউনিটি ব্রিটিশকে শত্রু মনে করত, আবার মুসলিম কমিউনিটি ওই জায়গায় ইংরেজদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলত। যা ভাইস ভার্সা ঘটনা ঘটেছে। এই কারণে আপনি দেখবেন পাকিস্তানের পাঞ্জাবের যে সাহিত্য, সেখানে দেখবেন যে ভারত থেকে আসা লোকজনের নানান গল্প আছে, মুহাজিরদের শত শত গল্প, উপন্যাস, কবিতা আছে। ফয়েজ আহমেদ ফয়েজের মতো বিখ্যাত কবি সেখানে গিয়েছেন, কিন্তু এই অঞ্চলে নাই। কারণ এই অঞ্চলের যারা মুসলিম ছিল তারা সব দিক থেকে পিছিয়ে ছিল। আচ্ছা, একটা বিষয় এই আমরা আলোচনা একটু ছোট্ট করে নিয়ে আসি। সেটা হচ্ছে যে 33%। 1951 সালে প্রথম যখন জনগণনা হলো ভারত এবং পাকিস্তানে, তখন পাকিস্তানে মুসলিম পপুলেশন ছিল, ওভারঅল পাকিস্তানে মুসলিম পপুলেশন ছিল 12%। এর 22% পূর্ব বাংলায় এবং 1.53% ওয়েস্ট পাকিস্তানে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, পাকিস্তানে যে মাইনরিটি কমিউনিটি আছে তাদের অবস্থা কি আমাদের দেশে যে মাইনরিটি আছে তাদের যে ভালো না খারাপ? আপনারা কি ফিল করেন? পাকিস্তানে যে হিন্দু, আমাদের যে হিন্দু ভাইরা আছে বা শিখ ভাইরা আছে, তাদের অবস্থা কি এইখানকার যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে তাদের যে ভালো? অবশ্যই খারাপ। এবার দেখেন, পাকিস্তানে 2021 সালের যে আদমশুমারি, সেখানে পাকিস্তানে এখন মাইনরিটি পপুলেশন হচ্ছে নিয়ার অ্যাবাউট 3% এবং হিন্দু পপুলেশন হচ্ছে 2.2%। হিন্দু পপুলেশনের ইনক্রিজ হয়েছে 75%। তো কেন বাড়লো পাকিস্তানে হিন্দু? ওয়াই? এই অঞ্চলে হিন্দু কমে যাচ্ছে, কিন্তু পাকিস্তানে কেন বাড়লো? ভারতে যখন 1951 প্রথম যখন আদমশুমারি হয়, ভারতে তখন আপনার মুসলিম পপুলেশন ছিল 9.6%, এখন যেটা 15%। ভারতে মুসলিম কেন বেড়ে গেল? ওয়াই? ভারতে মুসলিম বাড়লো, পাকিস্তানে হিন্দু বাড়লো, বাংলাদেশে কমলো কেন? এর উত্তর কি আপনাদের কখনো মনে হয়েছে যে এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়? কারণ পাকিস্তানে হিন্দু কমিউনিটি বা খ্রিস্টান কমিউনিটিকে এমন কোনো রাইট দেওয়া হয় নাই যে কারণে সে বাড়তে পারে। আচ্ছা, এবার দেখেন, ভারতে গত 70 বছরে যেই কমিউনিটির জনসংখ্যা সবচেয়ে কমেছে এবং অলমোস্ট নাই হয়ে গেছে ভারত থেকে, সেটা হচ্ছে পার্সি কমিউনিটি। ভারতে এই মুহূর্তে পার্সির জনসংখ্যা 3 লাখের কম। এবার আপনি দেখেন, ভারতে যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, বড় বড় বিজনেসম্যান, সব পার্সি কমিউনিটি থেকে। রতন টাটা, নারোজিদা। তো এই যে এই কমিউনিটি এত বেশি প্রসপারাস একটা কমিউনিটি, এত শিক্ষিত কমিউনিটি, এত সমৃদ্ধশালী কমিউনিটি, সেখানে কমে যাচ্ছে। ভারত থেকে দেখে তাড়িয়ে দিচ্ছে না। বিষয়টা হচ্ছে, যেইখানে যেই জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য, এই দুইটি সুবিধা থেকে বঞ্চিত, সেই জায়গায় সেই কমিউনিটির সংখ্যা বাড়বেই। আপনি এটা ঠেকাতে পারবেন না। যে যত গরিব তার সংখ্যা তত বাড়বে, যে যত অশিক্ষিত তার সংখ্যা তত বাড়বে। তো বাংলাদেশে যদি হিন্দু কমে যাওয়া, আমি আগে বলছিলাম আগের সমস্যা স্বীকার করতে হবে। বাংলাদেশ থেকে অবশ্যই কিছু মাইগ্রেশন হয়েছে ভারতে, অবশ্যই। কিন্তু যে 75 লাখ নাম্বার বলা হয়, ইট ইজ রং।
এটা এটা মিথ্যা, এটা এক্সাজারেট, হয়তো 5 লাখ হয়তো 10 লাখ হয়েছে, কিন্তু 75 লাখ না। তাহলে হিন্দু কেন কমলো? এখন প্রশ্ন উত্তর। আমি আর সুজন দা দিন আলাপ করতেছিলাম, এর কারণ হচ্ছে এক নম্বর তোকে বললাম ব্রিটিশদের ঐতিহাসিক সেই নীতির কারণে। আপনি ভারতে একটা মজার বিষয় আছে, বিমারু স্টেট, একটা কমিশনের মাধ্যমে বিমারু স্টেট আছে, একটা কনসেপ্ট আছে বিমারু, বিআইতে বিহার, এমএতে মধ্যপ্রদেশ, আরতে রাজস্থান, ইউতে উত্তরপ্রদেশ। এখন পরে বিহার ভাগ হয়ে ঝাড়খণ্ড হয়েছে, মধ্যপ্রদেশ ভাগ হয়ে ছত্তিশগড় হয়েছে। তো এই প্রদেশগুলোতে আপনার আরেকটা জিনিস দেখায়, যেটা হচ্ছে যে 1971 ভারতে যখন জনসংখ্যা আদমশুমারি হয়েছে, তখন ভারতের তামিল পপুলেশন ছিল 9%, 9% তামিল পপুলেশন। এখন তামিল পপুলেশন বিলো দ্যান 7%। তামিলরা কি চলে গেছে? তামিলরা কি মরে গেছে? 2% তামিল কই গেল? 2% মানে কিন্তু ভারতের 140 crore-এর 2%, হিউজ নাম্বার, প্রায় 2 কোটি মানুষ। এই 2 কোটি মানুষ কই গেছে? কোথায় গেল 2 কোটি মানুষ? তারা কি কেউ মরে গেছে, জেনোসাইড হয়েছে? না। তামিলরা, কেরালার লোকজন, তারা হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষিত ভারতের। আন্ধ্রপ্রদেশের লোকজন, তেলেঙ্গানার লোকজন, তামিল এবং কেরালা। সেই শিক্ষিত সমাজ হওয়ার কারণে তার জনসংখ্যা কমে যাচ্ছে, তার আর্থিক অবস্থা সবার চেয়ে ভালো। আবার উত্তর ভারতে দেখেন জনসংখ্যা বাড়তেছে 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 বাড়তেছে। একটা রেট আছে যেটা হচ্ছে টিএফআর, টোটাল ফার্টিলিটি রেট। টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে 2.1। যদি 15 থেকে 45 বছর বয়সী নারীদের 2.1টা করে বাচ্চা থাকে, তাহলে সেই ক্ষেত্রে জনসংখ্যা আর কোনোদিন বাড়বে না, ফিক্সড হয়ে যাবে। যদি এর নিচে নেমে যায় জনসংখ্যা কমে যাবে, এর উপরে গেলে জনসংখ্যা বাড়বে। আমাদের এই মুহূর্তে টিএফআর রেট হচ্ছে 1.9 বাংলাদেশে। বাংলাদেশে আর জনসংখ্যা বাড়বে না, কখনোই বাড়বে না। আপনি এখন যা দেখতেছেন না যে 7.9% হিন্দু, আমি আপনাদের সঙ্গে আমি বাজি ধরতে পারি যে 2031 সালে আপনি তাই পাবেন, 41 সালে তাই পাবেন। কারণ দুই কমিউনিটি এখন এক জায়গায় আসছে। আমি এবং সুজন দাদা আলাপ করছিলাম, আমার দাদা সুজন দাদা সমবয়সী। আমার দাদার হচ্ছে 11 সন্তান, সুজন দাদার 3 সন্তান। আমার বাবা এবং ওনার বাবা প্রায় সমবয়সী। ওনার বাবার 2 সন্তান, আমার বাবার 4 সন্তান। উনি এবং আমি সমবয়সী, আমাদের এখন একজন করে সন্তান। এত বছর পর আমরা দুই কমিউনিটি কাছাকাছি আসতে পারছি। এর জন্য কিন্তু হিন্দু কমিউনিটি দায়ী না, তাই হচ্ছে ব্রিটিশ রুল। ব্রিটিশ রুল, কারণ মুসলিমরা ব্রিটিশ রুলের কারণে সে শিক্ষা থেকে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে, এবং হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ল্যান্ডের ওনারশিপ, ওই জায়গা থেকে সে পিছিয়ে গেছে। যেহেতু বন্দোবস্তের কারণে ল্যান্ডের ওনারশিপ, আমি সরি টু সে, যে যেহেতু জমিদাররা সবাই হিন্দু ছিলেন, সেই কারণে ল্যান্ডের ওনারশিপ তার কাছে ছিল। ওনারশিপ থাকার কারণে সে সেরকম না যে লর্ড ক্লাইভ হয়ে গেছিল, যার আছে সে একটু ধনী ছিল, আমি একটু গরিব ছিলাম তার চেয়ে। এই যে পিছিয়ে থাকা, এই পিছিয়ে থাকার কারণে আমাদের এই সংখ্যা এত বড় একটা ঘটনা ঘটছে। যেমন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে 1965 এর পর এই অঞ্চল থেকে কেউ আসামে গেছে আপনাদের চিনা জানা পরিচিতের মধ্যে? হ্যাঁ, পশ্চিমবঙ্গে যেতে পারে কেউ পার্সিকিউশনের কারণে। আপনি কেউ শুনছেন যে আসাম গেছে? আপনারা কেউ শুনছেন? জুবাই ভাই ভাই তো ছিলেন, আপনি কি শুনছেন কেউ আসাম গেছে? আমরা আসছি। তাহলে আসামে মুসলিম পপুলেশন এখন নাও অলমোস্ট 40%। এখন আপনি যখন 1981 সালে, ওদের 91 জন সমারি হতে পারে নাই ডিস্টার্বের কারণে, 2021 সালে 1981 সালে ওর আসামে মুসলিম পপুলেশন ছিল অনলি 20%, এখন সেটা 40%, দ্বিগুণ হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা সারাদিন ঢোল বাজাচ্ছে ইলিগাল ইমিগ্রেশন। না, আসামে মুসলিম পপুলেশন, যে মুসলিম নারী, তাদের নারী প্রতি বাচ্চা হচ্ছে 3.64, 3.64, আনবিলিভেবল নাম্বার। আর হিন্দু পপুলেশনের আপনার টিএফআর রেট হচ্ছে 1.64, একজনের 1.64 আর একজনের 3.64। তাহলে বোঝেন যে বৈষম্য ওই জায়গায় কতটা গভীর, কতটা প্রকট, যে একই সমাজে, একই গ্রামে, একই রাজ্যে বাস করার পরেও দুই কমিউনিটির মধ্যে এইরকম ব্যবধান তৈরি হয়েছে। আবার আপনি একটু উত্তরপ্রদেশের দিকে, বিহারের দিকে দেখেন, সেখানে দেখেন মহাদলিত এবং মুসলিম পপুলেশন যে, তার কিন্তু বৃদ্ধির হার সমান। যারা জেনারেল ক্লাস ছিলেন, ব্রাহ্মণ বা যারা ক্ষত্রিয় বা ঠাকুর, রাজপুত, যারা, তাদের কিন্তু জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং এটা আরো কমবে। আচ্ছা, সেটা গল্পের বিষয় না। বিষয় যেটা হচ্ছে যে আমরা সাংবাদিকরা একটু টিচারদের মধ্যে বক্তৃতা করতে ভালোবাসি। আরেকটা বিষয় যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এখন আলোচনা করার বিষয়বস্তু ছিল কিভাবে আমরা গরিব মানুষকে উপরে তুলতে পারি। দেখেন, একটা বিষয় হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের যেদিন শুনানি ছিল, ওই দিন একটা হত্যা হয়ে গেছে। আমরা দেখান তো ওইখানে কোনো চ্যাটার্জি ব্যানার্জি গেছে হামলা করার জন্য? কোনো চ্যাটার্জি ব্যানার্জি কেউ গেছে হামলা করার জন্য?
গেছে ওই জায়গায় যে হরিজন পল্লীর যে আছে, ও কেন গেছে? কারণ ওরে আপনি কোনোদিন পড়াশোনার সুযোগ দেন নাই, ওরে আপনি মেইন স্ট্রিমে আনেন নাই। চিন্ময় বাবু কোনোদিন ওর ছোঁয়া ধরবে, ওর ছোঁয়া খাবে? ওর ছায়াও তো অপবিত্র। ও তো খুন করে ফেলছে একটা। এখন যে এই যে ছেলেগুলো খুন করে ফেলছে, চন্দন বা এই বঞ্জা যারা হরিজন, আপনি তার কোনো রকম কোনো রাইট দেন নাই। আমরা একটা সোসাইটিতে বাস করতেছি যে তার সঙ্গে আপনিও বসবেন না, আমিও বসবো না, এই মঞ্চে সুজনদা বসাবে না, আমিও বসাবো না হরিজনকে। আমি তার কোনো রকম কোনো রাইট দিই নাই। তো কেউ তারে একটু ইন্সপায়ার করছে, সে তো নানান ভাবে বিরক্ত। আপনারা আমার চেয়ে অনেক বেশি বিরক্ত হরিজন সম্প্রদায়। আমরা যখন স্কুলে যাইতাম ছোটবেলায়, তখন দেখতাম আমাদের কাছে কুটির সামনে যে যাইতে হইতো, আমাদের এখানে একটা হোটেল আছে, হোটেলের নাম হচ্ছে ময়মনসিং, যারা জানেন যে ইয়েতে জয়কালী মন্দির নামে একটা খাবার হোটেল আছে। আমরা দেখতাম যে আমরা মুসলিম কমিউনিটির আমরা ভিতরে বসে খাচ্ছি যাচ্ছি, হরিজন যে সে ওই রাস্তায় বসতো, তাকে পত্রিকার উপরে দেওয়া হয়তো রুটি ভাজি। তো যেই কমিউনিটি এইরকম নির্যাতিত, এইরকম নিপীড়িত, তো সে তো সবসময় খুব তো থাকবেই, সে তো মারামারি করবেই। আমাদের এখন আলোচনা হওয়া উচিত ছিল যে আমাদের বিরাট সংখ্যক হরিজন আছে, বিরাট সংখ্যক দলিত আছে, তাদের লাইফ আমরা কিভাবে উপরে তুলতে পারি, তাদের কিভাবে আমরা বেটারমেন্ট করতে পারি, কিভাবে আমাদের এই গরিব মানুষকে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা আসবে বলে আমরা আশা করতেছি, এইটাকে আমরা কিভাবে, এই গরিব মানুষকে কিভাবে আমরা উপরে তুলতে পারি, দারিদ্রের হার কিভাবে কমাইতে পারি, শিক্ষার হার কিভাবে কমাইতে পারি, নারীর ওয়ার্ক পার্টিসিপেশন কিভাবে বাড়াইতে পারি, নারী শিক্ষার হার কিভাবে বাড়াইতে পারি, সেগুলো আলোচনা না করে আমরা সেই 200 বছর আগে আলাপ করতেছি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। এই আলোচনা আমাদের দ্রুত বন্ধ করা উচিত এবং আমাদের দ্রুত আলোচনা করা উচিত যে আমরা সমস্ত মানুষের, সমস্ত সেকশনের মানুষের কিভাবে সবচেয়ে বড় কথা মানে উন্নয়ন না, সেখানে উন্নয়ন বলতে ফ্লাইওভারটা কিভাবে মানুষের উন্নতি করতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের যে পলিটিশিয়ান যারা আছেন তারা সেদিকে নজর দিবেন। এই ভোটের জন্য হিন্দু মুসলিম যতদিন করবেন ততদিন দেশে শান্তি আসবে না। ওই সেখানে ভোটের জন্য আপনারা ইউজ করবে, অমুক ভোটের জন্য মাদ্রাসা ছাত্রদের ইউজ করবে, এই ইউজ যতদিন হবে, হিন্দু কমিউনিটি যতদিন শেখ হাসিনার ভোটের জন্য ইউজ হবে, মাদ্রাসা ছাত্ররা যতদিন অমুক হুজুরের তমুক হুজুরের বা বিএনপির জন্য অমুক গ্রামের যে ইউজ হবে, যতদিন পর্যন্ত ইউজড হবে না আপনারা, ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবে না, দুনিয়াতে শান্তি আসবে না। সবাই যখন আমরা শিক্ষা এবং প্রগতির পথে যাবো, তখন এই সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যাবে। ভারত আপনার গুতায় এক বেশি কিছু এটা করতে পারবে না, যদি আমাদের মধ্যে যে উন্নয়নের উন্নতির আকাঙ্ক্ষা থাকে। সবাইকে ধন্যবাদ।